দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রশ্নোত্তর পর্বে। আজ সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক এবং অতিথি হিসেবে আজ আমাদের মাঝে এমন একজন মানুষ আছেন যিনি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তার দৃঢ়তা এবং তার সততার মাধ্যমে অনেক মানুষের, পুরো দেশের মানুষের মন জয় করে নিয়েছেন এবং ঢাকা ১৮ আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ আমাদের মাঝে আছেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এস এম জাহাঙ্গীর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের টিভিতে এসে আমাকে আর ভালো লাগতেছে আর কি। জি, ধন্যবাদ। এস এম জাহাঙ্গীর হোসেন, আপনি এখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একটা দীর্ঘ লড়াই, একটা দীর্ঘ জার্নির পর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া, এই বিষয়টিকে, এই জার্নিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, একটা মানুষ যখন রাজনীতিতে সম্পৃক্ত হয় তখন তার বিভিন্ন রকম জিনিস সামনে নিয়ে সে রাজনীতিতে সম্পৃক্ত হয়। ধরুন, আমার যদি মনে করেন, আমি যখন 88-এ যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমার মনে হয়েছে দেশে তখন স্বৈরশাসন চলতেছিল। তখন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম চলতেছিল। তো আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র হিসাবে আমার মনে হয়েছে যে যেই নেত্রী এরকম আন্দোলন করে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, একটি স্বৈরাচারের পতনের জন্য, সেই দলের পক্ষ থেকে আমি যদি ন্যূনতম অবদান রাখতে পারি তাহলে সেটা দেশের জন্য মঙ্গলকর হবে। সেই কারণে কিন্তু আমি তখন 88 থেকে রাজনীতি শুরু করেছি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি নিজেকে সম্পৃক্ত করেছি। হয়তো তখন আমার ভূমিকা খুব একটা বেশি ছিল তা আমি বলবো না, আবার যে একজন কমও ছিল তাও বলবো না। পরবর্তীতে যখন দেখলাম যে হ্যাঁ, আমি যখন রাজনীতি নেমে গিয়েছি, মানুষ কিন্তু একটার পর একটা তার টার্গেট চেঞ্জ হয়, মানে সে পরবর্তীতে কী করবে। অবশ্যই আমি তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখে, জিয়াউর রহমানের সততার দিকে দেখে আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি দেশের কল্যাণের জন্য। তো যাই হোক, তার পরবর্তীতে আপনি জানেন যে আমি রাজনীতি শুরু করেছি এবং 91-এ আমি তেজগাঁওয়ে যখন নির্বাচন হয়, সেই ছাত্র সংসদে বিপি নির্বাচিত হয়েছে। তো সবচেয়ে মজার ব্যাপার হলো সেখানে 24,000 ভোট ছিল, 24,000 ভোটের ভিতরে 17,000 ভোট পেয়েছি 91। তো এইভাবে একটি পর্যায়ক্রমে সেই 88 আর এখন হলো 2026। তো 26-এ এসে আমি এমপি হব, জনগণের প্রতিনিধি হব, এইভাবে হয়তো তখন আমার মাথায় ছিল না। বাট আমি আমার কার্যক্রমটাকে এগিয়ে নিয়ে গেছি। আমি কখনো পিছি হটার চেষ্টা করিনি। ধরেন 91-এ বিএনপি ক্ষমতায় ছিল, হয়তো তখন কোনো প্রবলেম ছিল না। বাট পরবর্তীতে 96-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন তো অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আমি যেহেতু একটি রাজনীতির দলের আদর্শে বিশ্বাস করি এবং সাংগঠনিক দায়িত্বে ছিলাম, তো যার কারণে আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। ধরেন আবার 2001-এ বিএনপি ক্ষমতায় আসলো, হয়তো তখন ভালো ছিলাম, কোনো প্রবলেম ফেস করতে হয় না। কিন্তু তার পরবর্তী সময়গুলো 111 এবং তার পরবর্তী সময়গুলো কিভাবে কেটেছে সেটা জাতি জানে। এটা অনেক বড় লম্বা জার্নি। তা আমি জার্নিটার কথা বলার উদ্দেশ্য হলো একটাই, যে প্রতিটা রাজনীতিক কর্মী যখন রাজনীতি করতে আসে, মাঠে কাজ করতে আসে, এবং তার মাথার ভিতরে কিন্তু একটা জিনিস থাকে যে আমি যেই দলেরই রাজনীতি করি, একটি ভালো আদর্শিক দলের রাজনীতি করব, ভালো দলের নেতার সাথে থেকে রাজনীতি করব এবং দেশের কল্যাণের জন্য রাজনীতি করব। এবং যারা দেশের কল্যাণের জন্য রাজনীতি করে, এই বিবেচনা যারা রাজনীতিতে আসে, তারা কিন্তু টিকে যায়। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি এস এম জাহাঙ্গীর, আমি তার ভিতরে একজন, এবং সেই ভিত্তি থেকেই আমি রাজনীতিতে এখনও টিকে আছি এবং জনকল্যাণে কাজ করার চিন্তা করব বলে জনগণের সাথে মিশছি এবং জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে গত 12 ফেব্রুয়ারি। এবং সেই ক্ষেত্রে আমি আমার ঢাকা 18 আসনের আপনার মাধ্যমে, আপনাদের গ্রিন টিভির মাধ্যমে আমাদের ঢাকা 18 আসনের জনগণের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন এবং জনগণ আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। এখন হলো আমার স্বপ্ন বাস্তবায়ন করার পরবর্তী ধাপের কাজ। যে এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনায় যাব। তবে আমি যদি একটু, আপনি যদিও অনেকটাই বলে দিয়েছেন আপনার শুরুটা কিভাবে রাজনীতির, তবে আমি আরেকটু যদি বিস্তারিত জানতে চাই, এই যে রাজনীতির যে দীর্ঘ পথ পাড়ি দিতে আপনি যে প্রতিবন্ধকতাগুলো পার করেছেন, সেগুলো যদি আমি জানতে চাই। কারণ আমরা ইতোমধ্যে জানি আপনি কিন্তু বেশ কয়েকবার কারাবরণ করেছেন এবং দীর্ঘ সময় আপনি কারাবরণ করেছিলেন। তো সেই বিষয়টা নিয়ে যদি একটু জানতে চাই। আমি দেখেন 2010-এ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট বাড়ি থেকে বের করে দিল, এবং সেই মামলায় যখন প্রথম মামলা হলো পল্টন থানায়, সেই মামলার 1 নম্বর আসামি আমি। অর্থাৎ আমি কিন্তু আমার রাজনৈতিক কর্মকাণ্ডকে কখনো পিছিয়ে রাখার চেষ্টা করিনি এবং কর্মী হিসাবে আমার যতটুকু দায়িত্ব আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি।
তার পরবর্তী থেকে আপনি দেখেন এই যে একটি ফেসিবাদ বিরোধী আন্দোলন আমরা করলাম, এখানে 14 নির্বাচন গেল, 18 নির্বাচন গেল, 24 নির্বাচন গেল। তো এই যে আমার কিন্তু এর ভিতরে আমার নামে 329টা মামলা হয়েছে। আমাকে 2টা মামলা সাজা খাটতে হয়েছে, একটা 7 বছর, একটা 2.5 বছর, এবং সাজা হয়েছিল। আমি দীর্ঘ 2.5 বছর জেল খেটেছি এই গত 17 বছরে। তো এত কিছুর পরেও ধরেন আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যদি জেল খাটি সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু আমার পরিবার, নট অনলি আমার পরিবার বাট অলসো যারা প্রতিটা পলিটিশিয়ানদের পরিবারও যে কীরকম নির্যাতন নিপীড়নের শিকার হয় সেটা আপনি স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। আমি রাজনীতি করি, আমি জেলে আছি, ঠিক আছে, কিন্তু আমার বাচ্চা, আমার ওয়াইফ বা আমার ফ্যামিলির অন্য কেউ তো রাজনীতি করে না। তারা কেন রাজনীতির প্রতিহিংসার শিকার হবে? তো এরকম প্রতিহিংসার শিকার হয়েছি আমার পরিবার। আমার বড় মেয়েটা লন্ডনে লেখাপড়া করতো। তো সেই মেয়েটা যখন দেখছে যে তার মা একা, তার ছোট একটা বোন একা, এবং আমি এই নির্যাতন নিপীড়ন প্রতিনিয়ত বাসায় ধরেন রাতে 3বার 4বার করে পুলিশ আসে, একবার ডিবি আসে, একবার র্যাব আসে, একবার এইভাবে, তখন আমার মেয়েটা কিন্তু দেশে চলে আসছে। 2023 অক্টোবরের 9 তারিখে আমার মেয়েটার দেশে চলে আসছে, তার লেখাপড়া শেষ না করি। কেন আসছে? যে তার মাকে বা তার বোনকে সহযোগিতা করবে, বা তার বাবা জেলে আছে, এই কারণে। তো সেই ক্ষেত্রে আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমার সন্তান তো রাজনীতি করে না, কিন্তু সে রাজনীতির প্রতিহিংসার শিকার। সে যদি এডুকেশনটা একবারে শেষ করে চলে আসতে পারতো, তার জীবনটা অন্যভাবে সহযোগিতা করার সুযোগ হতো, কিন্তু সে কিন্তু পারিবারিক কারণে সেটা পারে নাই। তো আমাদের দেশের এই রাজনীতি যেমন এইভাবে নির্যাতন নিপীড়নের শিকার আমি একা না, প্রতিটা রাজনৈতিক কর্মী। তারপরেও কিন্তু মানুষ দেশের সাথে, জনগণের সাথে, জনগণের কল্যাণকর কাজগুলো করে যায় কোন একটি আদর্শের উপর ভিত্তি করে। এবং সেই ভিত্তিটা, আমার ভিত্তিটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে রাজনীতি, সেই রাজনীতির ভিত্তি। এবং সেই ভিত্তির উপরে দাঁড় করে আমি যেটা একটু আগে বলেছি যে আমরা একটা জায়গায় যদি লেগে থাকি এবং যদি দেশের কল্যাণে কাজ করি, রাষ্ট্রের কল্যাণে কাজ করি, তাহলে একটা মানুষ যদি তার সততা দিয়ে তার কর্মক্ষম জীবন পরিচালিত করে, তাহলে সে বিজয়ী হবেই জনগণের কল্যাণে, যেটা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমাকে করেছে। আমি একটু জানতে চাই যে এই যে প্রতিহিংসার রাজনীতি, আপনারা তো এখন সংসদে রয়েছেন, সংসদকে লিড করছেন, আপনারা কি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসার পরিকল্পনায় রয়েছেন কিনা? ধন্যবাদ। দেখেন, আমাদের নেতা জনাব তারেক রহমান, এদেশে প্রতিহিংসাটা কোথায় বেশি হয়েছে? জিয়া পরিবারের উপরে বেশি হয়েছে। আপনি দেখেন, জিয়া পরিবার কিন্তু প্রতিটা সময় ক্ষণে প্রতিহিংসার শিকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ বাংলাদেশে 3.5 বছর জেল খেটেছে, এবং এই যে তার যে মৃত্যু, সেই মৃত্যুটা কিন্তু স্বাভাবিক মৃত্যু ছিল না। উনি জেল খেটেছে, জেলে তাকে স্লো পয়জনিং করা হয়েছে, যেটা আমরা বলি, এবং ডাক্তাররা কিন্তু সেই ধরনের কথা বলেছে। তো এই যে একটা মানুষ প্রতিহিংসার কারণে মৃত্যুবরণ করলেন, এত বড় একটা দেশপ্রেমিক মানুষ। তারপরে তারেক রহমান বাংলাদেশ থেকে কেন চলে যাবে? কেন তাকে পাঠিয়ে দিতে হবে? তারেক রহমান সাহেবকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার নামে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, বেগম খালেদা জিয়াকে জজ কোর্ট নিম্ন আদালত 5 বছর সাজা দিয়েছে। মানুষ হাইকোর্টে যায় সাজা কমানোর জন্য বা একটা প্রপার বিচার পাওয়ার জন্য। সেই ম্যাডাম বেগম খালেদা জিয়ার মামলা যখন হাইকোর্টে গেছে, সেখানে 5 বছর থেকে 10 বছর সাজা হয়ে গিয়েছে। এবং তারেক রহমানকে যে বিচারক বেকসুর খালাস দিয়েছে, সেই বিচারক বাংলাদেশে থাকতে পারে নাই। তো একটা মানুষ একটা মামলার রায় দিবে, সে রায় মামলার রায় তো আর কাউর চেহারা দেখে বা কে কোন পারিবারিক অবস্থান বিবেচনা করে দেয় না। মামলার রায় দেয় হলো মামলার মেরিট ডিমেরিট দেখে। তো সেই রায় দেওয়ার পরে সেই বিচারক কিন্তু বাংলাদেশে থাকতে পারেনি। তার মানে প্রতিহিংসাটা কোন জায়গায় চলে গিয়েছে? তো সেই ক্ষেত্রে তারেক রহমানের মতো মানুষ বিদেশে ছিল 16 বছর। তো উনি যেদিন আসলেন 25শে ডিসেম্বর, তিনি কিন্তু আমাদের 300 ফিটে আপনাদের পাশে এখানের বক্তব্যতে তিনি কিন্তু বলেছেন যে আমাদের ভিতর থেকে প্রতিহিংসার সমস্ত জায়গাগুলো দূরে রেখে আমরা দেশ গড়ার কাজে আমরা অংশগ্রহণ করব। তখন কিন্তু তিনি ক্ষমতায় আসেননি। তার মানে তিনি বাংলাদেশে এসেছেন, এই প্রতিহিংসা যদি কেউর ভিতরে থাইকা থাকে, সেই মানসিকতা ওনার ভিতরে নাই এবং আমাদের ভিতরে যাতে না থাকে, সেজন্য তিনি শুরু থেকেই আমাদের সেই প্রতিহিংসার বিরুদ্ধে কথা বলছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে নিয়ে কাজ করার তিনি মানসিকতা দেখিয়েছেন এবং এখনও দেখাচ্ছেন।
জনাব তারেক রহমানকে যেহেতু আপনি একদম কাছ থেকে দেখেছেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা বা তাকে নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব বা জানতে চাইবো। তবে তার আগে আপনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন ঢাকা ১৮ আসন, ঢাকা ১৮ আসন থেকে সেখানে মানুষের যে প্রত্যাশা এবং আপনার প্রতিদ্বন্দ্বীর সাথে কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বিতার পর প্রায় ৩৩,০০০ ভোটে আপনি কিন্তু জয়ী হয়েছেন। ৩৪,৭০০। হ্যাঁ, ৩৪,৭০০। জি। তাহলে সেই জায়গা থেকে তাদের প্রত্যাশা পূরণে আপনি কিভাবে স্বপ্ন দেখছেন বা কি কাজ শুরু করেছেন ইতোমধ্যে? ধন্যবাদ। গত ১৭ বৎসরে আমাদের এলাকাভিত্তিক কোনো কাজ হয়নি। আমি বলছি বলার জন্য না, আপনি খোঁজখবর নিয়ে দেখতে পারবেন। কারণ ফ্যাসিবাদীরা যখন ক্ষমতায় ছিল তারা মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ করেনি, মানুষের কল্যাণের জন্য কাজ করেনি। তারা কাজ করেছে, তাদের নিজেদের কল্যাণে কাজ করেছে। যিনি এই দেশ থেকে হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে, নিজেদের পরিবারকে অন্য দেশে ইস্টাবলিশ করেছে। কানাডার মতো জায়গায় সেখানে ফ্যাসিবাদীদের যে বেগমপাড়া নামে বেগমপাড়াও আছে, তার মানে প্রতিটা মানুষ সেখানে তাদের ফ্যামিলির নামে সেখানে বাড়ি করেছে এবং একটা মহল্লাই হয়ে গেছে কানাডায় বেগমপাড়া। তাদের অর্থবিত্ত নিজেদের কন্ট্রোলে নেওয়ার জন্য, অর্থবিত্ত বানানোর জন্য অনেক ওয়ে আছে, কিন্তু তারা মাদককে পর্যন্ত কুক্ষিগত করেছে। দেখেন, আপনি দেখেছেন, আমি কথাটা বারবারই বলি এই কারণে, আজকে বর্তমান সমাজে মাদকের যে বিস্তার, একসময় ছিল এরশাদের আমলে কিন্তু মাদকের বিস্তার হয়েছিল। মাঝখানটা দেশনীতি বেগম খালেদা যখন এসেছে, মাদকের সে বিস্তারটা রোধ হয়েছে। কিন্তু এই আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদের ক্ষমতায় আসার পরে এই মাদকের বিস্তারটা ব্যাপক হয়েছে এবং একটা এমপি, সেই কক্সবাজারের এমপি, সে মাদক ব্যবসা করেছে। তো এই যে মাদক ব্যবসা করেছে, দেশটাকে তারা কোথায় নিয়ে গেছে? তারা তো কোনো কাজ করেনি। তো সে কাজ না করার সুবাদে আমাদের এই যে ঢাকা ১৮ আসন, আপনি খবর নিয়ে দেখবেন, এখানে আমাদের 14টা ওয়ার্ড আছে। 14টা ওয়ার্ডে কাউন্সিলর ছিল, মেয়র ছিল, নির্বাচিত এমপি ছিল, মন্ত্রী ছিল, তারা কোনো কাজই করেনি। আজকে আমার যে চ্যালেঞ্জটা নিতে হচ্ছে, আমি নির্বাচনের পূর্বে তাদের কাছে বলেছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আপনারা যদি, আমার দল যদি নির্বাচিত হয়, আমি যদি এমপি নাও হই, তাও কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমি এলাকার কাজ করবো ইনশাআল্লাহ। এটা আমি তাদেরকে বলেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে জানুয়ারি ২৭ তারিখে আমার এলাকায় একটা প্রোগ্রাম করেছে। তিনি কিন্তু একটি কথা বলেছেন যে আপনারা যদি জাহাঙ্গীরকে নির্বাচিত করেন, আমি যেখানে থাকি পার্টির চেয়ারম্যান হিসেবে, তখন তো তিনি প্রধানমন্ত্রী হন নাই তখন, এবং প্রধানমন্ত্রী হবেন তিনি, হয়তো সেটা করেন, আমাদেরকে বলেননি। তো আমি সেই কাজগুলো আপনাদেরকে করে দেব। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যে কাজগুলো আছে আমরা সেই কাজগুলো করছি। মানুষকে প্রতিশ্রুতি যা দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছি, এবং ১৭ বছরের জঞ্জাল আমি একদিনে শেষ করতে পারবো না। আমি দীর্ঘ সময় আমি সেটা কাজ করে যাচ্ছি, এবং এলাকাটা অনেক বড়, আপনি জানেন। এবং আপনি দেখেছেন গত সংসদগুলো, যে আপনি দেখেন, প্রথম সংসদ এবং এই যে সংসদ শুরু হলো, বাজেটের সংসদ, এখানে আমি প্রথম দিনই কথা বলেছি, এবং প্রথম সংসদে মাত্র আমি 3 দিন কথা বলতে পারিনি, অর্থাৎ 3 দিন আমি ফ্লোর পাইনি, আর রেগুলার আমি ফ্লোর পেয়েছি। এবং আমার কথা কিন্তু দেশ, জাতি এবং আমার ঢাকা ১৮ সঙ্গে নিয়েছিল। এবং যেহেতু তাদের কাছে আমি দায়বদ্ধ, ঢাকা ১৮ সনের জনগণের কাছে আমি দায়বদ্ধ, এই মানুষগুলো আমাকে ভোট দিয়েছে। ভোটের পরে আমি কিন্তু চিন্তা করতেছি না কে আমাকে ভোট দিয়েছে, কে আমাকে ভোট দেয়নি। আমি মনে করি ঢাকা ১৮ সনে যে মানুষগুলো থাকে, হোক ভোটার হোক নন ভোটার, তাদের যৌক্তিক দাবি দেওয়া বাস্তবিকভাবে রূপান্তরিত করার দায়িত্ব সেটা আমার। পাশাপাশি তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেটা আমার। আমি সেভাবে কাজ করে যাচ্ছি। যেহেতু আসছে, আমরা জানি যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ প্রশাসনিক কাঠামো, এবং পাশাপাশি ঢাকা ১৮ আসনের ড্রেনেজ ব্যবস্থাপনা, জলাবদ্ধতার একটি সমস্যা রয়েছে, দীর্ঘ যানজটের একটা ব্যাপার রয়েছে সেখানে। এগুলো নিয়ে আপনি কি পরিকল্পনা করছেন এগুলো নিরসনে? এগুলো আমার অনেক পরিকল্পনা আছে, এবং সেই পরিকল্পনাগুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সংযুক্ত করেছি। আপনি দেখেন, আমাদের এখানে 4টা রোড আছে। কসাইবাজার আশকোনা রোড, হাজি ক্যাম্পে, যদি আপনার ওই এলাকার সম্বন্ধে আপনার ধারণা থাকে, হাজি ক্যাম্পে একটা রাস্তা আছে, কসাইবাড়ি একটা রাস্তা আছে, আজমপুর একটা রাস্তা, আবদুল্লাপুর একটা রাস্তা আছে। এই 4টা রাস্তা দিয়ে আমাদের উত্তরখান, দক্ষিণখান বা নারায়ণগঞ্জ থেকে মানুষ আসা যাওয়া করে, কিন্তু রাস্তাগুলো খুবই সরু। সেই রাস্তার লেন্থ হলো ধরেন আপনার হয়তো হাইস্ট 25 ফিট। তো এই রাস্তাগুলো দিয়ে এত একটা জনবহুল এলাকা, সেখানে চলাচল করতে পারে না, এবং সেখানে বিভিন্ন রকম যানজট হয়। তো আমি সেই যানজট নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, এবং আমি একটা ডিউ লেটার দিয়েছি যে আমার এখানে যদি একটু আন্ডারপাস করে দেওয়া যায়, তাহলে এই যানজট আমি নিরসন করতে পারবো। সবার আগে ভালো হয় যদি আমি সেই রাস্তাগুলো প্রশস্ত করতে পারি, কিন্তু সেটা সময় সাপেক্ষ এবং অনেক ব্যয় সাপেক্ষ, এবং সাধারণ মানুষরা নিজের জায়গা ছাড়তে চায় না। সরকার তাদের হয়তো ক্ষতিপূরণ দেয় বা দিবে অধিগ্রহণ করলে, বাট কিন্তু তারপর জায়গা কেউ ছাড়তে চায় না।
এখন আমি চেষ্টা করতেছি যে এই অল্প সময়ের মধ্যে আমরা যে একটা আন্ডারপাস বা ওভারপাস করতে পারি, তাহলে আমরা ওই যানজট মুক্ত করতে পারবো। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি যে ডিউ দিয়েছি সেটা রেফারেন্সে ইতিমধ্যে মন্ত্রণালয়ে উনি নিজেও একটা ডিউ দিয়েছে। আশা করি আমরা যদি এই আন্ডারপাস বা ওভারপাসগুলো করতে পারি, ইনশাল্লাহ এখানে মানুষ যানজট মুক্ত হবে। নট অনলি এই এরিয়া, পুরা এলাকা সম্বন্ধে আমি যখন যে কাজগুলো সচিবালয়ের মাধ্যমে দিই এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে থাকে এবং কাজগুলো ত্বরিত হয়। এবং ঢাকা 18 আসন নিয়ে উনি যেমন ঢাকার 17 আসনের মাননীয় সংসদ সদস্য এবং ঢাকা 18 আমি পাশাপাশি, যার কারণে সারা বাংলাদেশ সম্বন্ধে উনি খবর রাখেন, খেয়াল রাখেন। কিন্তু আমি স্পেশালি চেষ্টা করি তাকে আমার কাজগুলো নজরে রাখানোর জন্য, এবং উনি সেটা রাখেন। এবং আশা করি আমাদের এখানে যে সমস্যাগুলো আছে আমরা খুব অল্প সময়ের মধ্যে, আমি আবারও বলছি 17 বছরের জঞ্জাল, 17 বছরের এই কাজ আমি 17 মাসে আমি করে ফেলতে পারবো না। জনগণ আমাকে বোঝে, তাদের সাথে আমার প্রতিনিয়ত কথা হয়। আমি আগের থেকে এখন আরও বেশি ব্যস্ত। নির্বাচনের আগে যেমন জনগণের কাছে গিয়েছি, এখন আমি জনগণের সাথে আছি। এই যে আসার আগে আমি যা কুড়িল বিশ্ব রোডে একটা ফুটওভার ব্রিজের কাজ আমি দেখে আসলাম, যার কারণে একটু আসতে দেরি হয়েছে। আমি সবসময় তাদের পাশে আছি, যখন যে ডাকে আমি তার কাছে গিয়ে আমি সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি বা সেটার সমাধানের যৌক্তিকতা খুঁজে বের করি। সো দ্যাট আমি মনে করি ইনশাল্লাহ জনগণ যে আস্থা নিয়ে আমাকে এখানে নির্বাচিত করেছে, দেশের মানুষ যে আস্থা নিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছে, ইনশাল্লাহ উনি যদি সফল হন আমিও সফল হব। আর যদি বলতে না, এখানে আমাদের সফল হওয়ার কোনো বিকল্প নাই, কারণ দেশটা অনেক পিছিয়ে গিয়েছে। আমাদের নিজেদের দেশপ্রেম দিয়ে আমাকে দেশ এগিয়ে নিয়ে যেতে হবে, এবং জিয়া পরিবারই সেটা পারে। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছে, বেগম খালেদা জিয়া করেছে, এখন তারেক রহমান করছেন ইনশাল্লাহ। জি, যেহেতু জনগণের সাথে সম্পৃক্ততার কথা বললেন, সেই সূত্র ধরে যদি একটি প্রশ্ন রাখি, আমরা দেখেছি যে নির্বাচন হয়ে যাওয়ার আগে এবং নির্বাচন হয়ে যাবার পরে জনপ্রতিনিধিদের কিন্তু জনগণের পাশে পাওয়া যায় না, এটা একটু প্রচলিত কথা। আপনি আপনার এলাকার জনগণের কাছে যাবার জন্য বা তাদের সাথে যোগাযোগ করবার জন্য ঠিক কোন কোন কৌশলগুলো অবলম্বন করেন? এখানে কৌশলটা হলো একদম ওপেন। সেটা হলো যে ধরেন আমাকে জনগণ, আমি এখানে ধরেন যে রাজনীতিটা করছি, আমি কিন্তু 2018 মনোনয়ন চেয়েছিলাম। 2014 তো বিএনপি নির্বাচন করে নেয়, 18 তো আমাকে মনোনয়ন দিয়েছিল, বাট 18তে আমি জোটের কারণে আমি নির্বাচন করতে পারিনি, তখন আমাকে পরিবর্তন করেছে। 20-এ কিন্তু যখন সারা খাতুন মারা যায়, উপনির্বাচনে আমি কিন্তু নির্বাচন করেছি। তো এই যে একটা ধারাবাহিকভাবে আমি রাজনীতিতে থাকা এবং জনগণের সাথে আমার সম্পৃক্ততা, আমাকে পার্টির মনোনয়ন কেন দিয়েছে? আমার সাথে জনগণের সম্পৃক্ততা আছে বিদায় বলে আমাকে পার্টি মনোনয়ন দিয়েছে, এবং জনগণের সে আস্থাটা আমার উপরে আছে। আমি ছোট্ট একটা ঘটনা বলি, সেই দিন এক ভিক্ষুক আমাকে ফোন দিয়েছে। ভিক্ষুক ফোন দিয়ে বলতেছে, স্যার আমাকে এখানে ভিক্ষা করতে দিচ্ছে না। আমি কে? বললো কি পুলিশ। তখন আমি বললাম পুলিশকে ফোনটা দাও। তখন আমি পুলিশকে ফোনটা দেওয়ার পর আমি বললাম, তুমি কেন ওকে ভিক্ষা করতে দিচ্ছ না? কয় স্যার ও গাড়ি আটকায় দেয়। তাই আমি বললাম, তখন ওকে আমি বললাম যে আমাকে ফোনটা আবার ওকে দাও। তখন সেই ভিক্ষুক বলল, আমি ভিক্ষুকরে বললাম যে তুমি ভিক্ষা করো ঠিক আছে, একটা মানুষের গাড়ি আটকায় দিলে তো যানজট হয়, তো তুমি কেন গাড়ি আটকাচ্ছ? তার পুলিশ তো তার পুলিশের কাজটা করতেছে, তো ঠিকই তো আছে সে। তো আমি বললাম যে আমাকে সবাই এইভাবেই পায়, ইচ্ছা করলে আমাকে পেতে পারে। আমার বাসায় আপনি যদি যান, আপনি দেখবেন সকাল সন্ধ্যা নাই, যতক্ষণ মানুষ থাকে আমি তাদেরকে সময় দিই, কারণ আমার কাজ তো মানুষকে সময় দেওয়া। মানুষ যে আস্থা রেখে আমাকে ভোট দিয়েছে, আমি যদি তাদের কাছ থেকে দূরে সরে যাই, নির্বাচনের আগে একরকম জাহাঙ্গীরকে দেখেছে, নির্বাচনের পরে আরেক রকম জাহাঙ্গীরকে দেখবে, এটা আমি চাই না। হ্যাঁ, আমি চাই কোনটা, যে নির্বাচনের আগে মানুষ যে জাহাঙ্গীরকে দেখেছে, নির্বাচনের পরে আরও পজিটিভ জাহাঙ্গীরকে দেখুক, মানুষের বন্ধু জাহাঙ্গীরকে দেখুক। আমি সেভাবে কাজ করার চেষ্টা করছি। এটাই হলো আমার জনসম্পৃক্ততার মূল ভিত্তি। জি, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, আপনি নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতিগুলো আপনার এলাকার জনগণকে দিয়েছেন, কোন প্রতিশ্রুতিগুলো পূরণের, মানে 1 বছরের মধ্যে যদি আমি বলি যে কোন প্রতিশ্রুতিগুলো 1 বছরের মধ্যে পূরণ করবার জন্য বেশি গুরুত্ব দিচ্ছেন আপনি? মূল সমস্যা কিন্তু এখন মানুষের কয়েকটা জায়গায়। একটা হলো আপনার সমাজে অস্থিরতা আছে। সে অস্থিরতা, যে একটি ফেসিবাদী গ্রুপ ছিল, তাদের একটা গ্রুপ আছে, হয়তো কিছু পালিয়ে গিয়েছে, কিছু আইনের আওতায় এসেছে, বাকিগুলো তো তারা আছে। তারা সেই অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে সমাজে। এই অস্থিরতা দূর করা হলো প্রথম কাজ, এবং এই অস্থিরতার সাথে কয়েকটা জিনিস জড়িত। এখানে মাদক একটা জিনিস, সেটা জড়িত, কিশোর গ্যাং জড়িত, চাঁদাবাজি জড়িত, এবং মানুষ কিন্তু একবেলা না খায় থাকলেও একটু স্বস্তিতে থাকতে চায়। আমি মূলত এই জিনিসগুলোর উপরে জোর দিয়ে আমি প্রশাসনের সাথে প্রতিনিয়ত কথা বলি, ওদের সাথে মিটিং করি, এবং প্রশাসন খুব ভালো কাজ করতেছে। পাশাপাশি আমাদের যে সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো আছে, এই যে এখন আপনি বোধহয় এখানে এসে আপনি ফোনে কথা শুনেছেন, আমি এক ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি। জলাবদ্ধতা, আমার এই এলাকায় জলাবদ্ধতা একটা ভীষণ সমস্যা। বৃষ্টি আসলে সয়লাব হয়ে যায় পানিতে।
তো সেই ক্ষেত্রে আমরা এই জলাবদ্ধতা দূর করার জন্য বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন কাজ করে গিয়েছিল 2006 পর্যন্ত, তারপরে আর কোনো এটার অগ্রগতি ছিল না। এখন সেই জলাবদ্ধতা আরও অনেক বেশি হচ্ছে, সো দ্যাট আমরা সেই জায়গাগুলো কাজ করছি। আমাদের বর্তমান যে সিটি কর্পোরেশনের মাধ্যমে আপনি শুনলে খুশি হবেন, আমি 2024-এর 6ই আগস্ট জেল থেকে বেরিয়েছি। 6ই আগস্ট জেল থেকে বের হওয়ার পরে আমি কিন্তু ঘরে বসে না, আমি কিন্তু কাজ করতেছি। কারণ আমি জানি যে এই এলাকার মানুষের জন্য কাজ করতে হবে। আমি নমিনেশন পাই বা না পাই, আমাকে এলাকার মানুষ নির্বাচিত করুক বা না করুক, কারণ আমি তো রাজনীতি করি। আমি তো একজন রাজনীতি কর্মী হিসেবে তার থেকে দূরে থাকতে পারবো না। আমাকে নির্বাচিত করলে আমি ভালো আপনাদের পাশে থাকবো, নির্বাচিত না করলে আমি পাশে থাকবো না, তা তো না। 24-এর 6 তারিখে বের হয়েছি, 6 তারিখ থেকে আমি কাজ করে যাচ্ছি। এবং আপনারা জানেন আমাদের এখানে আর্মির মাধ্যমে আমরা আমার ঢাকা 192টা রাস্তার আমরা আর্মির মাধ্যমে টেন্ডার করেছি। আর্মি 100 রাস্তা ইতিমধ্যে কমপ্লিট করে দিয়ে দিয়েছে। পাশাপাশি 60টা রাস্তার কাজ চলতেছে এবং 30টার মতো রাস্তা, 32টা মতো রাস্তার কাজ কিছুটা স্থবির আছে। আমি পিডিদের সাথে সবসময় কথা বলি, সিটি কর্পোরেশনের সবসময় কথা বলছি। এইভাবে কথা বলে এবং আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং সিটি কর্পোরেশন এখন যে প্রশাসক আছে, সেই প্রশাসকের মাধ্যমে আমাদের যে কাজগুলো মানুষ অতি জরুরি ভিত্তিতে করতে বলে, আমরা সেই জরুরি কাজগুলো আগে করানোর চেষ্টা করি, যে যাতে মানুষের জলাবদ্ধতা, মানুষের চলাফেরায় সে কষ্ট না হয়। বর্ষাকালীন সময়ে জলাবদ্ধতা হয়, মানুষ রাস্তাঘাট ভালো না। এবং আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা 14টা ওয়ার্ডে অনেক রাস্তা হয়ে গিয়েছে, কিছু রাস্তা বাকি আছে, হয়তো আরও সময় লাগবে। অর্থনীতি একটা ব্যাপার, মানে সবসময় ফান্ড ঠিক মতো থাকে না। দেশের অর্থনীতির কী অবস্থা জানেন, এই দেশ থেকে সমস্ত অর্থ এই গত 17 বছরে বাংলাদেশে 30 লক্ষ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে। এটা বিভিন্ন সংস্থা রিপোর্ট করেছে। তো যার কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ। সব মিলিয়েও আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি। মানুষ এই জনদুর্ভোগকে রোধ করার জন্য আমার যখনই যেখানে কথা বলা দরকার, যেখানে যাওয়া দরকার, আমি সেভাবে যাচ্ছি। জনগণ আমার কাছে আসতেছে, কথা বলতেছে, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করতেছি। আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ আমি সেই কাজগুলো করে যাচ্ছি। আমি বসে নাই, আমি চেষ্টা করে যাচ্ছি সরকারের মাধ্যমে, সরকারের যে সমস্ত সংস্থাগুলো আছে, সেবামূলক সংস্থাগুলো আছে, সেই সেবামূলক সংস্থাগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে যেটুকু আমরা রিকভারি করেছি, বাকিটা খুব অল্প সময়ের মধ্যে রিকভারি করে ফেলতে পারবো। মানুষের জনদুর্ভোগ দূর হবে ইনশাআল্লাহ। উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। দেশকে নিয়ে তিনি কি পরিকল্পনা করছেন, তার স্বপ্নটা কোথায়? ওনার প্ল্যানগুলো আছে, আস্তে আস্তে তিনি বাস্তবায়ন করবেন। তার প্ল্যান অনুযায়ী তার সরকার পরিচালিত হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, ইমাম মুয়াজ্জিনদের ভাতা, এই খাল খনন কর্মসূচি, এই যে পরিকল্পনা অনুযায়ী তিনি এগিয়ে যাচ্ছেন, দিস ইজ এ পার্ট অফ প্ল্যান। প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাপারে এর আগে রাজনীতি নিয়ে সক্রিয়ভাবে তার অংশগ্রহণ সেভাবে আমাদের চোখে পড়েনি। তিনি ছিলেন একজন তরুণ প্রধানমন্ত্রী হিসেবে, তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তরুণ প্রধানমন্ত্রী, রাজনীতিতে তিনি তাকে দেখা যায়নি, এই জায়গাটা আমাদের একটা ভুল ধারণা আছে। এক ধরেন 2001-এর যে নির্বাচন, 2001-এর নির্বাচনটা কীভাবে হয়েছে, কতটুকু হয়েছে, সম্পূর্ণরূপে বেগম খালেদা জিয়া তিনি পার্টির চেয়ারম্যান ছিলেন, তিনি প্রোগ্রামগুলো করতেন, কিন্তু মূল নির্বাচনী যে কাজটা ওটি কিন্তু করেছেন জনাব তারেক রহমান সাহেব।